দেখো, আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে এইডস আর ক্যান্সার। ঠিক আছে, এইডস আর ক্যান্সার এই টপিকটা আজকে আমরা পড়বো। দেখো, এইডস কি? দ্য ওয়ার্ড এইডস স্ট্যান্ডস ফর, তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এই এইডসের ফুল ফর্মটা তোমাদের কিন্তু জানতে হবে। নেক্সট, দিস মিনস দ্য ডেফিসিয়েন্সি অফ ইমিউন সিস্টেম, তার মানে কি ইমিউন সিস্টেমের কিছু ঘাটতি পড়ছে। ঠিক আছে, অ্যাকোয়ার্ড ডিউরিং দ্য লাইফ টাইম অফ দ্য ইন্ডিভিজুয়াল। তাহলে এই কখন এই জিনিসটা হয়েছে, অ্যাকোয়ার্ডটা কখন করেছে, এই ইন্ডিভিজুয়ালটা মানে এক্স ওয়াইজের যেই মানুষটারই এইডস হয়েছে কিনা তারই লাইফ টাইমে সে এটাকে অ্যাকোয়ার্ড করেছে। এবার শুনে রাখো, অ্যান ইন্ডিভিজুয়াল ইন্ডিকেটিং দ্যাট ইজ নট আ কনজাংশনাল ডিজিজ। ঠিক আছে, তাহলে এইডস কি একটা ডিজিজ নয়, ইটস আ সিমটমস, এটা সিনড্রোম। তার মানে অনেকগুলো সিমটমস মিলিয়ে হচ্ছে একটা সিনড্রোম। তাহলে এইডস কবে ফার্স্ট রিপোর্টেড হয়? এইডস রিপোর্টেড হয় 1981-এ, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, 1981-এ এইডস ফার্স্ট রিপোর্টেড হয়, অ্যান্ড in last 25 years it has spread all over the world, killing more than 25 million people. তাহলে এইডসের এই জিনিসটা তোমাকে এখানে কী কী পড়তে হবে তোমাদের স্ট্যান্ডার্ড ওয়াইজ তোমরা যেটা জানতে হবে, এইডসের ডেফিনেশন, ডেফিনেশন মানে অ্যাকচুয়ালি ফুল ফর্ম অ্যাব্রিভিয়েশনটা। ঠিক আছে, এইডস কবে ফার্স্ট রিপোর্টেড হয়েছিল এইটা এই প্যারা থেকে কিন্তু তোমাকে জানতে হবে। নেক্সট চলে আসো, এইডস ইজ কজড বাই, এইটা তোমাকে কিন্তু জানতে হবে। এইডস ইজ কজড বাই হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস আর মেম্বার অফ আ গ্রুপ অফ ভাইরাস কল দ্য রেট্রোভাইরাস। তাহলে এইডসের ভাইরাসের নাম কি? রেট্রোভাইরাস। ঠিক আছে, আর এইচআইভি ভাইরাস এই জিনিসটা তাহলে কোন কোন গ্রুপের ভাইরাস মনে রাখতে হবে। এরকমভাবে এক্সামে দিয়ে দিতে পারে, গ্রুপের নাম বলে দেবে কোন গ্রুপে ভাইরাস বিলং করে, সেখানে অপশানে যদি এইচআইভি থাকে প্লিজ এইচআইভি কিন্তু মার্ক করবে না, সেটা কিন্তু রেট্রোভাইরাস গ্রুপ। ঠিক আছে, অ্যান্ড কোশ্চেনে কিন্তু গ্রুপ চেয়েছে, পার্টিকুলার ভাইরাসটার নাম নয়। কিন্তু এই জিনিসগুলো একটু মাথায় রেখে কিন্তু অ্যান্সারগুলো মার্ক করবে। রেট্রোভাইরাস হচ্ছে গ্রুপটার নাম, আর পার্টিকুলার যে ভাইরাসটা সেটা হচ্ছে এইচআইভি। ঠিক আছে, এটা কিন্তু একটু মনে রেখো। এবার তোমাকে একটু ক্যারেক্টারিস্টিক্স পড়তে হবে এইচআইভি। কী কী ক্যারেক্টারিস্টিক্স শুনে নাও। হুইচ HIV characteristic which have an envelope enclosing RNA genome। তাহলে খুব ভালো করেই জানো এইচআইভির কী আছে, আরএনএ জিনোম আছে। কি দেখো, ট্রান্সমিশন অফ এইচআইভি ইনফেকশন অকার বাই, এটা খুব এক্সামে জিজ্ঞাসা করে এইচআইভি ইনফেকশন কিভাবে কিভাবে হয়, লিখে রাখো। দেখো, সেক্সুয়াল কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড পারসন, বাই ট্রান্সফিউশন কন্টামিনেটেড ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্টস, বাই শেয়ারিং নিডলস ইন কেস অফ ইন্ট্রাভেনাস ড্রাগ। তার মানে যারা ড্রাগ নেয় সেরকমভাবে কোনো নিডিল যদি শেয়ার হয় কোনো ইনফেক্টেড পার্সনের সাথে তাহলেও কিন্তু কন্ট্যাক্ট হতে পারে। প্লাস আর কিসে কিসে কন্ট্যাক্ট হতে পারে, আর সেক্সুয়াল কন্ট্রাক্ট উইথ ইনফেক্টেড পারসন, কোনো রকম কোনো বডি ফ্লুইডের সাথে কোনো কন্ট্যাক্ট আসলে হয়ে যেতে পারে। প্লাস যেরকম পরের টাইপ লেখা আছে ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্টস। ঠিক আছে, এই জিনিসগুলো থেকে কিন্তু এইডস ছড়াতে পারে। আর লাস্ট, ফ্রম, এইটা খুব ইম্পর্টেন্ট, ফ্রম ইনফেক্টেড মাদার টু দ্য চাইল্ড থ্রু প্ল্যাসেন্টা। তাহলে একটা ইনফেক্টেড মাদারের থেকেও কিন্তু এইডস তার প্ল্যাসেন্টাল বেবি যেটা আছে তারও কিন্তু হয়ে যেতে পারে। এবার এইখানে তোমার এই অবধি এটা জেনে রাখা উচিত, কিন্তু কিছু কিছু কেসও আছে এখন অনেকটাই মেডিকেল সায়েন্স উন্নত হওয়ার পরেও কিছু কিছু মানে এইডস সাফারিং মাদারও আছে, তাদের বেবি কিন্তু মানে এইডসে এফেক্টেড হয় না। তার পিছনে অনেক কারণ আছে, খুব সেন্সিটিভলি খুব হাই প্রিকশনভাবে তাকে রাখতে হয়। ঠিক আছে, মানে এই জিনিসগুলো যে হাই সেন্সিটিভ হাই প্রিকশন এইগুলো অনেক কিছু মেনটেন করলে তখন কিন্তু আর এইডস ভাইরাসটা আসে না। ঠিক আছে, চলো এইটুকু একটু জেনে রাখো, এর থেকে বেশি কিছু জানতে হবে না। দেখো, সো পিপল হু আর অ্যাট হাই রিস্ক অফ গেটিং ইনফেকশন ইনক্লুডস, কারা 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 এইডসের সাথে হাই রিস্কের ইনফেকশন হতে পারে। ঠিক আছে, লিখে দেখো মার্ক করছি। who have multiple
সেক্সুয়াল পার্টনার, যাদের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার আছে, ড্রাগ অ্যাডিক্ট যারা করে, হু টেক ড্রাগ ইন্ট্রাভেনাসলি, মানে ইন্ট্রাভেনাসলি মানে কি বলতো, যারা ইনজেকশনের মধ্যে থেকে ড্রাগসগুলো নেয়, ঠিক আছে, ইন্ট্রাভেনাস বুঝতেই পারছো, ইন্ট্রা মানে ভেতর দিক দিয়ে, ভেনাস মানে ভেইনে, তাহলে ড্রাগস নেয় যারা এই ইন্ট্রাভেনাসলি, তাহলে একটা ফ্রেন্ডের এইডস আছে, ওই সেম সিরিঞ্জে আরেকজনও যদি ওই সিরিঞ্জটা ইউজ করে আবার সে ড্রাগ নিল, তখন কিন্তু কি হলো, তখন কিন্তু তারও কিন্তু এইডস ভাইরাসটা চলে আসলো। দেখো, ইন্ডিভিজুয়াল হু রিকোয়ার্ড রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড চাইল্ড বর্ন টু অ্যান HIV ইনফেক্টেড মাদার, তাহলে এবার এইটা খুব ইম্পর্টেন্ট, ইন্ডিভিজুয়াল হু রিকোয়ার রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন, তার মানে দেখো রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন কোন পেশেন্টদের হয়, অনেক ক্ষেত্রে দেখবে থ্যালাসেমিয়া পেশেন্টগুলোদের রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন করাতে হয়, অ্যান্ড চাইল্ড বর্ন টু অ্যান HIV ইনফেক্টেড মাদার, তাহলে HIV ইনফেক্টেড মাদার, আবার কিন্তু বলে দিয়েছে যেই মাদারটার HIV আছে সেই মাদারটার কাছ থেকে যদি আসে তাহলে কিন্তু HIVর ওই বাচ্চাটার হওয়ার চান্সেস আছে। এবার দেখো নেক্সট পার্টে কি আছে, নেক্সট পার্টটা দেখো, ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট HIV ইজ নট স্প্রেড বাই টাচ ফিজিক্যাল কন্ট্যাক্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, HIV কিন্তু কোনো টাচ বা ফিজিক্যাল কন্ট্যাক্টে কিন্তু স্প্রেড হয় না, ইট ইজ স্প্রেড অনলি থ্রু বডি ফ্লুইডস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনলি থ্রু বডি ফ্লুইডস, কোনো রকম বডি ফ্লুইডসের কাছে যদি একটা এইডস পেশেন্টের বডি ফ্লুইডের সাথে তোমার বডি ফ্লুইড কোনো রকমভাবে ইন কন্ট্যাক্ট চলে আসে তাহলে কিন্তু তোমার এইডস হওয়ার চান্সেস আছে। এইবার বুঝতে পেরেছো, ইট ইজ হেন্স imperative for the physical and physiological well-being that HIV AIDS infected person are not isolated from the family and society, তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রেখে দিও। তোমরা অনেকেই হয়তো ভাবো যে এইডস পেশেন্ট হলে তার সাথে মিশবে না, তার সাথে কথা বলবে না, তাকে আইসোলেটেড করে রাখবে, এইটা কিন্তু আমাদের মানুষের চিন্তাধারা, কিন্তু এইখান থেকে যদি ওই পেশেন্টটাকে তুমি যদি সোসাইটি থেকে আলাদা করে রাখো, বাড়ির ঘর থেকে আলাদা করে রাখো, ওর সাথে কথা বলবে না, ওর সাথে মিশবে না, ফলে কিন্তু আস্তে আস্তে পার্সনটার কি হবে, মেন্টালি ও কিন্তু একটা ডিস্টার্ব বা মেন্টালি কিন্তু আরও বেশি দুর্বল হয়ে পড়বে। তো এরকম নয় যে এইডস পেশেন্ট হলেই যে তার সাথে কথা বলা যাবে না, আর এরকমই নয় যে তাকে আলাদা করে রাখা হবে, এইটা নয়, কারণ এইডস পেশেন্টের কিন্তু টাচ আর ফিজিক্যাল কন্ট্যাক্ট এই দুটোর মাধ্যমে এইডস কিন্তু ট্রান্সফার হয় না, তো এরকম নয় যে সবসময় আইসোলেশন করে রাখতে হবে, ঠিক আছে। চলো নেক্সট দেখো, দেয়ার ইজ অলওয়েজ আ টাইম ল্যাগ বিটুইন আ ইনফেকশন অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ এইডস, এটা প্লিজ মনে রেখে দিও, তুমি কবে তোমার শরীরে এইডস এসছিল, এইডস ভাইরাস এসছিল, সরি HIV ভাইরাস এসছিল, তো HIV ভাইরাস কবে তোমার শরীরে এসেছিল সেটা তুমি নিজেও কিন্তু জানো না, ঠিক আছে, নিজেও জানো না, বাট এসে তোমাকে যা যা ক্ষতি করেছে, ক্ষতি করার পরে ও কিন্তু 5 থেকে 10 বছর পর ও কিন্তু সিনড্রোমগুলো আসা শুরু করবে, এক একটা সিস্টেম আসবে, ঠিক আছে, এক একটা সিমটমস আসবে, এই সিমটমসগুলো আসার পর থেকেই 5 থেকে 10 বছরের মধ্যে থেকেই যখন সিমটমসগুলো আসবে তখন কিন্তু তোমার আর কোনো কিছু করণীয় থাকবে না, হার্ডলি তোমার জন্য হয়তো ডক্টররা কি করবেন, তোমার জন্য ভাইরাল লোডটা হয়তো কমিয়ে রাখবেন, যদি এরকমভাবে এত এত পরে গিয়ে তোমার যখন এইডসটা দেখা দেবে তোমার ভাইরাল লোডটা হয়তো কমানো যাবে কোনোভাবে, কিন্তু তুমি কিন্তু পিওরলি কিওর হবে না, এটা প্লিজ মনে রেখো। আমি একটা জিনিস বলেছিলাম যখন রিপ্রোডাক্টিভ হেলথ পড়াচ্ছিলাম, কোন কোন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো পিওরলি কিওর হয় না, যেমন 3H বলেছিলাম, 3H মানে একটা H ফর HIV, আরেকটা H ফর বলো হেপাটাইটিস বি, আরেকটা H ফর জিনাইটাল হার্বস, এই 3H, এই ট্রিকটা একটু মনে রেখে দিও, এদের এই 3H এর এইভাবে যদি কোনো মানে এই ডিজিজগুলো থেকে যদি কোনো একটা পেশেন্ট তো তখনই হয়ে যাবে যখন সে ডিজিজের সাথে সাথে ডিজিজের ইনফেক্টেড হয়ে যাবে,
ঠিক আছে। তো এরকম অ্যাফেক্টেড পেশেন্টসগুলো কিন্তু আর পিওরলি কিওর আর হবে না, কোনো দিনও তারা কিন্তু আর সেরে উঠবে না। তো বেস্ট প্রিকশন ইজ বেটার দ্যান কিওর, ঠিক আছে, প্রিকশন নেওয়া অলওয়েজ দরকার। চলো এইবার দেখো, এইবার তো এটা আমরা নর্মাল একটা মানে আউটলাইন পড়লাম। এইবার তোমার তো মনে এবার কোশ্চেন আসবেই, তাহলে এইডস কিভাবে আমাদের বডিতে ইনফেকশন করে, তাহলে এইচআইভি কিভাবে ইনফেকশন হয়। দেখো, আফটার গেটিং ইনটু দ্য বডি দ্য এইচআইভি এন্টার্স ইনটু ম্যাক্রোফ্যাজেস। তাহলে খুব ভালো করে যেন ম্যাক্রোফ্যাজ কারা, যারা কিনা আমাদের কি করে, ম্যাক্রোফ্যাজ ফরেন পার্টিকেলগুলোকে এনগালফ করে। তাহলে ফরেন পার্টিকেল তার মানে আমাদের ইমিউন সিস্টেমের একটা পার্ট হচ্ছে ম্যাক্রোফ্যাজ। তার মানে ও যেমন ম্যাক্রোফ্যাজ, তাহলে আমাদের বডির ফরেন পার্টিকেলগুলোই যদি আর কেউ এনগালফ করে মেরে ফেলতে না পারে, তাহলে ফরেন পার্টিকেলগুলো আমাদের শরীরে ঢুকবে বাইরের থেকে, যে সমস্ত মাইক্রোবস যেগুলো আমাদের ক্ষতিকারক আর কি, তারা যদি ঢোকে তাহলে মাইক্রোফ্যাজ আর তাদের মারতে পারবে না। কারণ এই যে মানে এই যে ভাইরাসটা আছে, এই ভাইরাসটা কি করেছে, ম্যাক্রোফ্যাজগুলোকে ইনঅ্যাক্টিভ করে রেখে দিয়েছে, আর করতে পারবে না। তার জন্য আমাদের শরীরে কিন্তু একবার ডিজিজ হয়ে গেলে তখন কিন্তু আর এর থেকে বাঁচা যাবে না। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। দেখো, where RNA genome of the virus replicate to form viral DNA, তাহলে এইখানে যেই জিনিসটা হচ্ছে মনে রাখবে, রিভার্স ট্রান্সক্রিপশন। তোমরা ডিএনএ ট্রান্সক্রিপশন পড়েছো, ডিএনএ থেকে আরএনএ হচ্ছে, এখানে আরএনএ থেকে ডিএনএ হচ্ছে, এই জিনিসটা একটু পড়ে দিও। এখানে আরএনএ থেকে ডিএনএ হচ্ছে, এই জিনিসটা কিন্তু একটু পড়ে নিও। উইথ দ্য হেল্প অফ দ্য এনজাইম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এনজাইমটার নাম মনে রাখতে হবে। The viral DNA get incorporated into the host cell DNA and direct the infected cell to produce ভাইরাস পার্টিকেল। তাহলে কি কি বলবে, তাহলে কি ডিরেকশন দেবে, এবার ওর কন্ট্রোলে নিয়ে নিয়েছে, ওর কন্ট্রোলে নিয়ে এবার বলছে ভাইরাস পার্টিকেল আরো বেশি করে প্রডিউস করো, আরো বেশি করে প্রডিউস করো, ঠিক আছে। এবার দেখো, দ্য ম্যাক্রোফ্যাজ কন্টিনিউ প্রডিউস, এবার ম্যাক্রোফ্যাজ কিন্তু আর নিজের ফর্মে নেই, এখন সে ভাইরাসের কন্ট্রোলে চলে গেছে, ঠিক আছে। দ্য ম্যাক্রোফ্যাজ কন্টিনিউ প্রডিউস ভাইরাস অ্যান্ড ইন দিস ওয়ে এইচআইভি ফ্যাক্টরি, তাহলে আলটিমেটলি যেখান থেকেই কোনো কিছু প্রোডাকশন হবে সেটাকেই আমরা ফ্যাক্টরি বলবো, যেখানেই প্রোডাকশন হয় সেটাকেই আমরা ফ্যাক্টরি বলি। তো এখানে ভাইরাস এইচআইভি প্রডিউস হচ্ছে অনেক রকম, মানে অনেক বেশি করে, তাহলে আমি এটাকে কি বলবো, এইচআইভি ফ্যাক্টরি, ঠিক আছে। সাইমালটেনিয়াসলি এইবারে যে ফ্যাক্টরি থেকে তো মাল উৎপাদন হলো, এই যে এইচআইভি উৎপাদন হলো, এই যে হলো, এবার এইচআইভি গিয়ে কি করবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সাইমালটেনিয়াসলি উৎপাদন হওয়ার সাথে সাথেই এইচআইভি এন্টার ইনটু হেল্পার টি লিম্ফোসাইট, কোথায় এন্টার করে, হেল্পার টি, এটা কিন্তু এক্সামে জিজ্ঞাসা করে, এটা কিন্তু এক্সামে জিজ্ঞাসা করে, হেল্পার টি রেপ্লিকেশন অ্যান্ড প্রসেস প্রডিউস progeny virus, কি ভাইরাস, progeny virus, the progeny virus released in the blood attack the other T lymphocyte, এই রকম ভাবে একবার করে একজন করে প্রত্যেকটা লিম্ফোসাইট কিন্তু ওদের আন্ডারে চলে যায়, এই রকম ভাবে আলটিমেটলি আমাদের ইমিউন সিস্টেম কিন্তু ডিস্ট্রয় হওয়া শুরু করে দেয়। দেখো, দিস ইজ রিপিটেড লিডিং টু progressive decrease in the number of T lymphocyte in the body of the infected person, তাহলে এরকম ভাবে কিন্তু টি লিম্ফোসাইট আমাদের শরীরে কমতে শুরু করে দেয়। ডিউরিং দিস প্রসেস দ্য পারসন সাফার ফ্রম কি বাউট অফ ফিভার, ডায়রিয়া হবে, ওয়েট লস হবে। এটা কিন্তু এই তিনটে যে পয়েন্ট, এই যে তিনটে পয়েন্ট, এই তিনটে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। যখন এইচআইভির এই জিনিসটা হয়, ওয়েট লস হচ্ছে এমনই একটা জিনিস, এই ওয়েট লস দেখেই অনেক কিছু বলে দেওয়া যায় একটা পেশেন্টের কি হয়েছে। এটা কিন্তু পার্টিকুলার এইচআইভির ক্যারেক্টারিস্টিক্স নয়, ওয়েট লস অনেক কেসে হয়, থাইরয়েড ডিজিজেও অনেক সময় হয়ে যায়, ঠিক আছে। যাদের
থাইরয়েড আছে তারা ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। যাদের হাই সুগার আছে, হাই সুগার থাকলেও ওয়েট লস হয়। তো ওয়েট লস ইজ নট আ ইউনিক বা স্পেসিফিক ক্যারেক্টার ফর এইডস, বাট এই জিনিসগুলো কিন্তু এই যে ডায়রিয়ার সাথে সাথে ওয়েট লস হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, জ্বর আসছে, ওয়েট লস হচ্ছে, পার্টিকুলারলি এই সিরিজে যদি চলে তখন কিন্তু একটা ফিজিশিয়ান, একটা ডক্টর কীভাবে, তাহলে কিন্তু ওকে একটা এইচআইভি টেস্ট করা উচিত, ঠিক আছে। HIV-1 HIV-2 এই দুটো টেস্ট আছে, এরকমভাবে তাদের কিন্তু টেস্ট করাটা উচিত। এবার চলে আসো নেক্সট, ডিউ টু ডিক্রিজ ইন হেল্পার টি সেল। দেখো, ডিউ টু ডিক্রিজ ইন হেল্পার টি সেল, খুব ইম্পর্টেন্ট। দেখো, হেল্পার টি সেল দ্য লিম্ফোসাইট ইন দ্য বডি অফ দ্য ইনফেক্টেড পারসন, ঠিক আছে। আচ্ছা, ডিউ টু ডিক্রিজ ইন হেল্পার টি সেল অফ হেল্পার টি লিম্ফোসাইট দ্য পিপল স্টার্ট সাফারিং ফ্রম ইনফেকশন। দেখো, যেটা আগেই বলেছি, তাহলে এই জিনিসগুলো কিন্তু হবেই, কারণ এখন কিন্তু আর কোনো ফরেন পার্টিকেল আসলে তাকে মারার কেউ নেই, কারণ এখন কিন্তু আর ম্যাক্রোফেজের কাজ করে না, হেল্পার টি সেল কাজ করে না, এরা কেউ কিন্তু আর কাজ করে না, ঠিক আছে। কুড হ্যাভ বিন আদারওয়াইজ ওভারকাম, তার মানে কুড হ্যাভ বিন আদারওয়াইজ ওভারকাম বলতে যদি ওরা থাকতো তাহলে এই ডিজিজগুলো থেকে ওরা কিন্তু আমাদের কি করতে পারতো, প্রোটেক্ট করতে পারতো, ঠিক আছে। সাচ আর দোজ ডিউ টু ব্যাকটেরিয়া, স্পেশালি মাইক্রোব্যাকটেরিয়াম, viruses, fungi and other parasite like toxoplasma। তোমরা একটু পড়ে নেবে হোয়াট ইজ টক্সোপ্লাজমা, এটা একটু পড়ে নেবে, ঠিক আছে। দ্য পেশেন্ট বিকাম সো immunodeficient that he or she unable to protect himself or herself against the infection, against the infection। দেখো, এইটা কিন্তু এক্সামে আসে। আর widely used ডায়াগনস্টিক টেস্ট ফর এইডস হচ্ছে এলাইজা। এলাইজা হচ্ছে একমাত্রই ওয়াইডলি এখন যেটা ব্যবহার করা হয় ডায়াগনস্টিক টেস্ট ফর এইডস, ঠিক আছে। তাহলে এলাইজার ফুল ফর্ম তোমাদের জিজ্ঞাসা করতে পারে এক্সামে, কি পড়বে, এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট অ্যাসে। তাহলে কি, এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট অ্যাসে। Treatment of AIDS with antiretroviral drug is only partially effective। বুঝতে পেরেছো, আগেই যেটা বললাম, তাহলে এইডস এর ট্রিটমেন্টে কি হয়, অনলি পার্শিয়ালি এফেক্টিভ। যে অ্যান্টিরেট্রোভাইরাল থিওরি বা অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগস দিয়ে যে থিওরি বলছি, থেরাপি, ঠিক আছে, যে অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগ দিয়ে যে তোমার অনলি যেটা করা যাবে সেটা ভাইরাল লোড কমানো যাবে, ঠিক আছে, ভাইরাল লোডটা কমানো যাবে, কিন্তু পুরোপুরি কিওর কিন্তু হবে না, ঠিক আছে, এইটা মনে রেখে দিও। নেক্সট, দে ক্যান অনলি প্রলং দ্য লাইফ অফ দ্য পেশেন্ট বাট ক্যান নট প্রিভেন্ট ডেথ which is inevitable। নেক্সট, প্রিভেনশন অফ এইডস। এইডসের কী করে প্রিভেন্ট নিতে পারবে, দেখো এখান থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করে, অ্যাজ এইডস হ্যাজ নো কিওর, একবার এইডস হয়ে গেলে কিন্তু আর কোনো কিওর নেই, প্রিভেনশন ইজ বেটার অপশন। তাহলে প্রিভেনশনই কিন্তু বেটার অপশন, যেটা আগেই বলেছিলাম, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, ঠিক আছে, আগে থেকেই প্রিভেনশন নিয়ে নেওয়া ভালো। মোর ওভার এইডস পার্সনদের কি হয়, এইচআইভি ইনফেকশন মোর অফেন স্প্রেড ডিউ টু কনসিয়াস বিহেভিয়ার প্যাটার্ন। তাহলে কনসিয়াস বিহেভিয়ার প্যাটার্ন অ্যান্ড ইজ নট অনলি সামটাইমস দ্যাট হ্যাপেন ইনঅ্যাডভেন্টলি লাইক নিউমোনিয়া, টাইফয়েড। এটা কিন্তু এরকম নয় যেটা এখন হলো পরে ঠিক হয়ে যাবে, যেরকম নিউমোনিয়া টাইফয়েডে হয়ে থাকে, এটা একবার যদি হয়ে যায় তখন কিন্তু তোমাকে সারা জীবন এটাকে বয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে। অফকোর্স দ্য ইনফেকশন ইন দ্য ব্লাড ট্রান্সফিউশন পেশেন্টস নিউবর্ন, যে জিনিসটা আগেই বলেছি, হ্যাভ মে প্লেস ডিউ টু পিওর মনিটরিং, ঠিক আছে, এটা কিন্তু প্লিজ একটা কিন্তু মনে রেখে দিও। দ্য অনলি এক্সকিউজ মে বি ইগনোরেন্স, ঠিক আছে, ইগনোরই করতে হবে তোমার ওই এক্সকিউজটাকেই, তোমার যদি এইডস হয়ে যায়। অ্যান্ড ইট হ্যাজ বিন রাইটলি সেইড
ডু নট ডাই ফর ইগনোরেন্স, ঠিক আছে, ডু নট ডাই ফর ইগনোরেন্স। তাহলে এমনভাবে চলো না যেটা ইগনোরেন্স হয়ে গিয়ে তোমাদের ডু নট ডাই ফর ইগনোরেন্স মানে কি মারা যেও না ইগনোর হওয়ার জন্যই, ঠিক আছে, ডু নট ডাই অফ ইগনোরেন্স, ঠিক আছে, ইগনোর হওয়ার জন্য কিন্তু মারা যেও না, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরের লাইনটা দেখো, কে আমাদের এই এইডসটা দেখে, এটা একটা গভর্নমেন্টাল প্রজেক্ট, খুব বড় প্রজেক্ট, এটা ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন, ঠিক আছে, ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন, ন্যাকো প্রজেক্ট, ঠিক আছে, অ্যান্ড আদার নন গভর্নমেন্ট অর্গানাইজেশন লাইক এনজিওস, এনজিওসরা এটা দেখে, অ্যান্ড লটস অফ এডুকেটেড অ্যাবাউট এইডস। তাহলে এদের কাজ কি, এইডস সম্বন্ধে এডুকেশন দেওয়া সোসাইটিতে, ঠিক আছে। হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হ্যাজ স্টার্টেড আ নাম্বার অফ প্রোগ্রামস টু প্রিভেন্ট স্প্রেডিং অফ এইচআইভি ইনফেকশন। তাহলে হু কিন্তু অনেক নাম্বার অফ প্রোগ্রামস করা শুরু করে দিয়েছে, কি করার জন্য, প্রিভেন্ট HIV ইনফেকশন, মেকিং ব্লাড সেফ ফ্রম HIV, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকেরই এই ঘটনাটা ঘটে থাকে, ঠিক আছে, এইটা দেখেছি যে ব্লাড ট্রান্সফিউশন করতে গিয়ে HIV হয়ে গেছে, এটা খুবই খারাপ ব্যাপার। তবুও কি মানে এমন একটা জায়গা থেকে হয়েছে, ও যেখান থেকে ব্লাড ট্রান্সফিউশন করতো ব্লাড ব্যাঙ্কসগুলো, ওইখানে কোনো রকমভাবে একটা মানে নন গভর্নমেন্ট কোনো একটা ব্লাড ব্যাঙ্ক থেকে করতো, এইবার সেখান থেকে যাওয়ার পরে কোনোভাবে নিডল ইনফেকশন থেকে তার HIV হয়ে যায়, প্লাস হেপাটাইটিস বিতে এফেক্টেড হয়ে যায়, মানে এতটাই ডেঞ্জারাস জোনে নিয়ে যাওয়া হয়ে গেছিলো। এখনও সে ওই দুটো জিনিস নিয়েই লড়ে যাচ্ছে, ঠিক আছে, এখনও সেই ওই দুটো জিনিস নিয়েই লড়ে যাচ্ছে। নেক্সট চলে আসো, HIV এনশিও কি হচ্ছে, এনশিওরিং দ্যাট দ্য ইউজ অফ ডিসপোজেবল নিডল অ্যান্ড সিরিঞ্জ ইন পাবলিক অ্যান্ড প্রাইভেট হসপিটালস অ্যান্ড ক্লিনিক, ঠিক আছে, ফ্রি ডিস্ট্রিবিউশন অফ কন্ডম, যেটা কিনা তুমি যে কোনো গভর্নমেন্ট হসপিটালে গেলেই একটা দেখতে পাবে যে এমার্জেন্সি যেখানে আছে তারই ছোট্ট এমার্জেন্সির পাশেই কিন্তু এই কন্ডম বক্সগুলো রাখা থাকে, সেখানে তুমি দেখতে পাবে লেখা আছে কন্ডম বক্স, ওখান থেকে তুমি ইউটিলাইজ করতে পারবে, ঠিক আছে। কন্ট্রোলিং ড্রাগ অ্যাবিউজ, অ্যাডভোকেটিং সেফ সেক্স অ্যান্ড প্রমোটিং রেগুলার চেকআপস ফর দ্য HIV সাসেপ্টেবল পপুলেশন, এইটা কিন্তু মিনিমাম, এই যে যেটা লেখা আছে যারা ইনফেক্টেড নয়ও, যারা দেখো মেইনলি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই, তোমরা হয়তো দুদিন পরে কোনো একটা ল্যাব টেকনোলজিস্ট হবে, সেখানে গিয়ে তোমরা যখন ব্লাড নিয়ে ঘাটাঘাটি করবে, ব্লাড নিয়ে করবে, তোমার হয়তো কোনোভাবে অ্যাক্সিডেন্টালি হাত কেটে গেছে, হসপিটালেই কেটেছে এমন নয়, বাড়িতে কোনোভাবে হাত কেটে গেছে, এবার তুমি ওই হাত কাটাকে নিয়ে তুমি কিন্তু ব্লাড টানতে বসে গেলে, এমন ঘটনা ঘটতে পারে যেখানে তুমি ব্লাড টানতে টানতে HIV পেশেন্টেরই ব্লাড সিঙ্গেল স্প্লিট তোমার যদি ওই কাটা জায়গায় এসে পড়ে যায়, তাহলে কিন্তু এই রিস্ক কেউ নেবে না। তো দুদিন পরে যখন তোমরা একটা মেডিকেল কলেজে যাবে, এই রিকোয়েস্টগুলো করব তোমাদের কাছে, নিজেকে আগে প্রোটেক্ট করো, তারপরে পেশেন্ট প্রোটেক্ট করবে, আগে নিজেকে প্রোটেক্ট করো তারপরে সার্ভ করতে পারবে। তুমি যদি নিজেকে আগে না প্রোটেক্ট করে পেশেন্ট প্রোটেক্ট করতে যাও, তাহলে কিন্তু সামনের দিনগুলোতে হয়তো তুমি আর ঠিক করে পেশেন্ট প্রোটেক্ট করতে পারবে না, কারণ নিজের শরীর যদি ঠিকঠাক না চলে বা ঠিকঠাক না সুস্থ থাকে, আমি কিন্তু আমার সার্ভিস দিতে পারবো না। এই জিনিসগুলো মাথায় রেখে তোমাকে কিন্তু সব কাজগুলো করতে হবে, আগে নিজেকে ঠিক রাখো, নিজেকে প্রোটেকশন দাও, তারপরে প্রেজেন্ট প্রোটেকশন, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। ইনফেকশন উইথ HIV or having AIDS in sometimes that should not be hidden, এটা কিন্তু প্লিজ এই জিনিসটা কোনো সময় যদি তোমাদের এরকম মনে হয়ে থাকে, কেউ কিন্তু লুকোবে না, তুমি ফিজিশিয়ানের কাছে যাও, প্রপার গাইডেন্স নাও, ঠিক আছে, ART সেন্টার বলে আছে সেইখানে যাও, ART সেন্টারে গিয়ে তুমি ART সেন্টারের HODদের সাথে কথা বলো, তারা তোমাকে যেই রকমভাবে গাইডেন্স দেবে
তুমি দেখবে অন্তত পক্ষে মেন্টালি তুমি সাপোর্টেড অনেক ভালোভাবে পাবে, কিন্তু লুকানোর কিন্তু জায়গা নয়, লুকিয়ে দিলে কিন্তু তাহলে কিন্তু আরও বাজেভাবে ডিজিজটা তোমার শরীরে কিন্তু চেপে বসবে। ঠিক আছে, চলো, ইনফেকশন উইথ HIV or AIDS is sometimes that should not be hidden, since then the infection may spread through many people। তাহলে এই ঘটনাটা আরেকটা ভাবেও ঘটতে পারে, পিপলের মধ্যে থেকে তোমার হয়ে গেছে, তোমার মধ্যে থেকেই এই জিনিসটা খুব একটা বাজে টেন্ডেন্সি থাকে। আমি দেখেছি যে এইডস পেশেন্টদের একটা খুব বাজে টেন্ডেন্সি, সেটা হচ্ছে আমার এইডস হয়েছে, আমি আরেকটা পেশেন্টকে ইনফেক্ট করতে পারবো। এই যে ইনফেক্ট করে দিচ্ছি, এই মেন্টালিটিটা আমার খুব জন্ম নিয়ে নেয় যাদের এইডস পেশেন্ট আছে। এরকমভাবে কিন্তু অনেক পেশেন্টকে দেখেছি, তারা বলতে চায় না, তারা খুব ক্লোজলি মেশার চেষ্টা করে, তারা কিছু না কিছুভাবেই যাতে অন্য পেশেন্টও ইনফেক্টেড হয়ে যায় এই মেন্টালিটিতে চলে আসি। এটা কিন্তু আমি সবার জন্য বলছি না, এটা কিন্তু মোস্ট অফ দ্য কেসেস এই ঘটনাগুলো দেখা যায়। ঠিক আছে, এই পেশেন্টদের এরকম একটা মেন্টালিটি চলে আসে, এটা কিন্তু আমি সবার জন্য বলছি না, কিন্তু এরকম একটা ঘটনা কিন্তু ঘটে। ঠিক আছে, এবার আনলেস সোসাইটি রেকগনাইজ ইট ইজ আ প্রবলেম টু ডিল with the collective manner, the chance of widespread of disease increases manifold। তাহলে মেইনলি দ্য সোসাইটি এগুলোকে মানবে যে হ্যাঁ ওটা ডিজিজ, ওটাকে কিন্তু কিউরেবল করতে হবে, প্রপার বা পিওর কিউরেবল না হলেও তাকে অ্যাটলিস্ট বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু একটা সোসাইটিরই। ঠিক আছে, ইট ইজ আ ম্যালাডলি দ্যাট can be tackled by the society, medical fraternity acting together to prevent the spread of disease। বুঝতে পেরেছো? তাহলে এইডস থেকে তোমাদের এখানে কি কি পড়তে হবে একটু সেটা জেনে রাখো, এটা জাস্ট একটু জেনে রাখো কি কি বলেছিলাম, যেই জিনিসগুলো কি কি কারণে এইডস হতে পারে, কে দেখছে, ন্যাকো দেখছে। ঠিক আছে, এইডস কন্ট্রোলিং ন্যাশনাল এইডস কন্ট্রোলিং অর্গানাইজেশন ন্যাকো দেখছে, এইটুকু জানলেই হবে। এলাইজা দিয়ে টেস্ট করা হয়, এটা জানলেও হবে। ঠিক আছে, এলাইজা দিয়ে টেস্ট করা হয়, এটা জানলেও হবে। নেক্সট চলে আসো ক্যান্সার। ক্যান্সার হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডেডলি ডিজিজ অফ হিউম্যান বিং, যেটা কিনা এখন আমাদের এই ইন্ডিয়াতে সব থেকে বেশি, আর কলকাতায় তো ম্যাক্সিমাম। যদি এইডস হাব বলে রাখি মুম্বাই, তো ক্যান্সার হাব বলে রাখতে হয় কলকাতা। তো কলকাতাতে কিন্তু এই ক্যান্সারের এই জায়গাগুলো, ঠিক আছে, এই যে এক একটা সিটি যেখানে যেই ডিজিজটা খুব বেশি বড়োভাবে হয় সেটাকেই আমরা হাব বলি। ঠিক আছে, তাহলে এইডস হাব যদি মুম্বাই হয় তাহলে ক্যান্সার হাব হবে কলকাতা। ঠিক আছে, ক্যান্সার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেডলি ডিজিজ অফ হিউম্যান বিং অ্যান্ড ইজ আ মেজর কজ অফ ডেথ অল ওভার দ্য গ্লোব। এটা প্লিজ মনে রেখে দিও। ঠিক আছে, এক্সামে তো আসার জিনিস নয়, কিন্তু তবুও মনে রেখে দিও। ঠিক আছে, মোর দ্যান আ মিলিয়ন ইন্ডিয়ান সাফার ফ্রম ক্যান্সার। এবার তোমাকে এখানে যেটা পড়তে হবে, ক্যান্সারের জিন কি কি, দেখো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দ্য মেকানিজম দ্যাট আন্ডারলাইন দ্য ডেভেলপমেন্ট অফ ক্যান্সার অর অঙ্কোজেনিক ট্রান্সফরমেশন অফ দ্য সেল, এইটা তোমাকে কিন্তু পড়তে হবে। তার মানে এটা কি, অঙ্কোলজি দ্য স্টাডি অফ ক্যান্সার, এটা জেনে রেখো। আর অঙ্কোজেনিক ট্রান্সফার কি, এইটা কিন্তু তোমাকে পড়তে হবে। কি, প্রোটো অঙ্কোজেন থেকে অঙ্কোজিনে কনভার্ট হয়ে যাচ্ছে, অ্যান্ড দিস কনভার্সন লিডস টু আ ক্যান্সার সেল। এবার আরেকটু ডিটেলসে তোমাকে কিন্তু নিচের প্যারাতে আমি তোমাকে বলে দেবো, একটু ওয়েট করো, দেখতে পাবে। ট্রান্সফরমেশন অফ সেল, its treatment and control have sometimes more intensive areas and researches in biology and medicine। তাহলে এর কিন্তু ট্রিটমেন্টটা খুব ভালোভাবেই আছে, অনেকগুলো প্রসিডিওরে অনেক সিস্টেম দিয়েই এই ট্রিটমেন্ট করা যায়। অনেকে কিন্তু ক্যান্সার একবার হয়ে গিয়ে সে কিন্তু এখন সুস্থও আছে। ঠিক আছে, এইটা নয় যে ক্যান্সার হয়ে গেছে মানেই সে পেশেন্টটা মারা যাবে। এখন কিন্তু অনেক রকমভাবে রেডিওথেরাপি করা হয়, কেমোথেরাপি করা হয়, এই জিনিসগুলো দিয়ে কিন্তু সে এখন ভালো আছে। ঠিক আছে, ইন আওয়ার বডি সেল গ্রো, খুব ভালো করেই জানো, অ্যান্ড ডিফারেন্সিয়েট ইন হাইলি কন্ট্রোলড অ্যান্ড রেগুলেটেড ম্যানার। তাহলে সেল গ্রোথটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট, বাট
কোনো কিছুই এক্সেসিভলি ভালো নয়, ঠিক সেরকমভাবেই তাহলে হাই কন্ট্রোল ম্যানারে কিন্তু সেল গ্রোথ করে। ক্যান্সার সেলে কি হয়, ক্যান্সার সেল দ্যাট ইজ দ্য ব্রেকডাউন অফ রেগুলেটরি মেকানিজম। ক্যান্সার সেলে কি হয়, কোনো রেগুলেশন মেনটেন করা হয় না, ফলে কি হয়, নর্মাল সেল হ্যাজ দ্য প্রপার্টি অফ কন্ট্যাক্ট ইনহিবিশন। তার মানে যেটা কন্ট্যাক্ট ইনহিবিশন কি কন্ট্রোল করতে পারছে, বাই virtue of which contact with other cell inhibiting their uncontrolled growth। এইটা কিন্তু প্লিজ মনে রেখে দিও, এটা কি এই কন্ট্যাক্ট ইনহিবিশনের জন্য আমাদের বডির যে একটা মেকানিজম বা একটা প্রপার্টি আছে সেটা কি প্রিভেন্ট করছে, আনকন্ট্রোল গ্রোথ। এবার যখন সে ক্যান্সার সেলে পরিণত হয়ে যাবে, ঠিক আছে, যখন সে ক্যান্সার সেলে ট্রান্সফর্ম হয়ে যাবে সেই সময় কি ঘটনা ঘটবে, এই যে কন্ট্যাক্ট ইনহিবিশনটা আর সে দেখাতে পারবে না, ফলে একটা মাস অফ সেল কিন্তু জমে যাবে অ্যান্ড ইট ফর্মস আ টিউমার। এবার তোমাকে এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, একটা টিউমার হচ্ছে বিনাইন টিউমার। এই বিনাইন টিউমার কাকে বলা হয়, এই বিনাইন টিউমার কি জিনিস একটু শুনে নাও। বিনাইন টিউমার হচ্ছে যেই টিউমারটা পার্টিকুলারলি লোকেটেড আছে একটা পার্টিকুলার প্লেসে, ঠিক আছে, একটা প্লেসে পার্টিকুলারলি লোকেটেড আছে। এইবার এইটা কিন্তু মনে রাখতে হবে, বিনাইন টিউমার আমাদের শরীরে খুব একটা ভাবে ড্যামেজ করে না। বেস্ট পলিসি যদি বিনাইন টিউমার হয়ে থাকে অপারেট করে একটু বেশিভাবেই যেরকমভাবে অপারেট করা হয়, এই বিনাইন টিউমারের সেলগুলোকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আর চান্সেস কম, ঠিক আছে, এইটা মনে রাখতে হবে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ম্যালিগনেন্ট টিউমার। Malignant on the other hand are more proliferated cell called neoplastic or tumor cell। এটা কিন্তু very important, neoplastic tumor cell, ঠিক আছে। The cell which grow rapidly, এই সেলগুলো খুব তাড়াতাড়ি বাড়ে, invading and damaging the surrounding normal tissue। এটা কিন্তু প্লিজ জেনে রাখো, ঠিক আছে, নর্মাল টিস্যু। As the cell actively divide and grow, they are starve the normal cell by competing for vital nutrient। তার মানে এটাই এখান থেকে কি বলছে শুনে নাও, এই যে ম্যালিগনেন্ট টিউমারের যে সেলগুলো, এই সেলগুলো কি সেল, নিওপ্লাস্টিক সেল। ওরা খুব ফার্স্ট কি করে বাড়তে শুরু করে। এই যখনই ফার্স্ট করে বাড়তে শুরু করলো এই সেলগুলো কি হয় জানো তো, ওরা আমরা যেই খাবারটা খাচ্ছি ওরা বেশি করে খাবারটা খেয়ে নেয়, ফলে আমাদের শরীরে নর্মাল সেলগুলো ঠিকভাবে নিউট্রিশন পায় না, ফলে গিয়ে কি হয় আমাদের কিন্তু আরেক জায়গা থেকে ওয়েট লস হওয়ার চান্সেস থাকে, ঠিক আছে। এই জিনিসগুলো খুব মাথায় রেখে দিও। আমরা কিন্তু সেই রকম একটা এনার্জি নিয়ে কাজ করতে পারি না, কারণ যেই সেলগুলো আমাদের এনার্জি দেয় সেই সেলগুলোই কিন্তু খাওয়া ঠিক করে পাচ্ছে না। এই ক্যান্সার সেল যে টিউমার সেলগুলো আছে নিওপ্লাস্টিক সেল, এই নিওপ্লাস্টিক সেলগুলো কিন্তু কি করে, এই নিওপ্লাস্টিক সেলগুলো কিন্তু কি করে বলো, এই নিওপ্লাস্টিক সেল ওই খাবারগুলো খেয়ে নেয়, বুঝতে পেরেছো। এইবার দেখো, as the cell actively divide and grow, স্টাফ যেটা বললাম, cell shots from the tumor are distinct site through the blood। তাহলে এই সেলের আরেকটা মেন ফাংশন কি বলতো, এরা ব্লাডে ঘুরে বেড়ায়। এটা কিন্তু সব থেকে একটা ইম্পর্টেন্ট লাইন, প্লিজ মনে রেখে দিও। বিনাইন টিউমার যেরকম একটা জায়গায় ফিক্স থাকে, ম্যালিগনেন্ট টিউমার কিন্তু ব্লাডে ঘুরে বেড়ায়। Whenever they get locked in the body, they start a new tumor there। তাহলে ব্লাডে দেখো যে একটা ব্লাডের মধ্যে থেকে একটা দলা যাচ্ছে, সেল যাচ্ছে, অনেকগুলো সেল মিলে গিয়ে একটা সরু ভেইনে গিয়ে আটকে গেল, যেই আটকে গেল ওইখানে গিয়ে আবার সে ফুলতে শুরু করে দিল, ঠিক আছে। এই রকমভাবে সারা শরীরে যখন সেলগুলো এরকমভাবে প্রলিফারেট করতে থাকে, আলটিমেটলি কিন্তু সেই পেশেন্টটার খুব খারাপ অবস্থা আসে। এই যে প্রসেসটাকে ও করছে বা প্রলিফারেশন করছে, এই প্রসেসটা হচ্ছে মেটাস্ট্যাসিস। এই প্রসেসটা প্লিজ মুখস্থ রেখো, মেটাস্ট্যাসিস আ মোস্ট ফিয়ার্ড প্রপার্টি অফ
ম্যালিগনেন্ট টিউমার, এই জিনিসটা তোমাকে জানতে হবে, আর কিচ্ছু জানার দরকার নেই, এই জিনিসটা তোমাকে জানলেই হবে, ঠিক আছে। বিনাইন টিউমার, ঠিক আছে, টিউমার কি, মেটাস্ট্যাটিস কি, এই জিনিসগুলো জানতে হবে। নেক্সট তোমাকে যেটা জানতে হবে, শুনে রাখো, নেক্সট তোমাকে যেটা জানতে হবে, দেখো ক্যান্সার কজিং কি কি, ক্যান্সার কিভাবে কজ হয়, ক্যান্সার কজিং এজেন্টকে আমরা বলে রাখি কার্সিনোজেন্স, এটা মনে রেখে দিও। কিভাবে কজ হয়, লাইক এক্স রে, গামা রে, নন আয়োনেশনাল লাইক ইউভি causes DNA damage leading to neoplastic transformation, leading to neoplastic ট্রান্সফরমেশন, এই জিনিসগুলো তোমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের কিন্তু জানতে হবে। মেইনলি এইটুকু জেনে রাখো, আমাদের শরীরে দেখো এই যে সেলুলার অঙ্কোজিন বা প্রোটো অঙ্কোজিন থাকে, এইটা যখনই একটা অঙ্কোজিনে কনভার্ট হয়ে যাবে, কোনো রকম কোনো এই যে যেরকম এক্স রে যদি ইনফেক্ট করে দেয়, গামা রে করে দেয়, ঠিক আছে, তখন কিন্তু তোমার কিন্তু ক্যান্সার সেলে সে চেঞ্জ হয়ে যাবে, এইটুকু একটু মনে রেখে দিও। এইবার শুনে রাখো ডিটেকশন অ্যান্ড ডায়াগনোসিস, এই ক্ষেত্রে তোমার কি কি করণীয়, দেখো একটা হচ্ছে ইউজ অফ রেডিও প্যাথোলজি টেকনিক্স, কী কী করে, সিটি দিয়ে তোমার এটাকে ডিটেক্ট করতে পারবে, এমআরআই দিয়ে ডিটেক্ট করতে পারবে, ঠিক আছে, এক্স রে দিয়ে ডিটেক্ট করতে পারবে। দেখো কত এমনই একটা জিনিস, এই এক্স রের মাধ্যমেই তোমার কার্সিনোজেনিক হয়ে যাচ্ছে, কার্সিনোজেনিক দিয়ে তুমি এফেক্টেড হয়ে যাচ্ছ, ঠিক আছে, আবার এই এক্স রে দিয়েই তোমাকে আবার সে ডিটেক্ট করবে, ঠিক আছে। দেখো সিটি মানে হচ্ছে, এটা তোমাকে মনে রাখতে হবে সিটির ফুল ফর্ম, ঠিক আছে, সিটির ফুল ফর্ম একটু মনে রেখে দিও, সিটি হচ্ছে কম্পিউটারাইজড টোমোগ্রাফি, এমআরআই ফুল ফর্ম ম্যাগনেটিক ইমেজ রেজোনেন্স, এটা কিন্তু ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এইবার একটু মনে রেখে দিও, এমআরআই ইজ ইউজড স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড নন আয়োনাইজেশন রেডিয়েশন দ্যাট ইজ অ্যাকুরেটলি ডিটেক্ট দ্য প্যাথোলজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল অফ লিভিং টিস্যু, এটা কিন্তু প্লিজ মনে রেখে দিও এমআরআইটা। নেক্সট প্যারায় চলে আসো, অ্যান্টিবডি এগেইনস্ট স্পেসিফিক, এই যে cancer specific antigen are also used to detect for the certain cancer, যেরকম ক্যান্সার স্পেসিফিক অ্যান্টিজেন আছে, যেরকম প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন আছে, পিএসএ টেস্ট করা হয়, ঠিক আছে, এই জিনিসগুলো যখন প্রস্টেটে ধরা হয় যে কোনো ক্যান্সার এসছে কি না, ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রেখে দিও। আরেকটা যেটা মনে রাখার, এই যে টোবাকো খেলে, ঠিক আছে, তোমরা সবাই জানো টোবাকো স্মোক কজেস লাং ক্যান্সার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসো ট্রিটমেন্ট অফ ক্যান্সার, তাহলে ট্রিটমেন্ট অফ ক্যান্সার থেকে তোমরা কি কি পড়বে, কি কিভাবে ট্রিটমেন্ট করা হয়, মার্ক করতে থাকো, সার্জারি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি, রেডিওথেরাপি অফ টিউমার, এটা কিন্তু তোমাকে পড়তেই হবে, ঠিক আছে, এই জিনিসটা প্লিজ একটু পড়ে যাও। নেক্সট এই জায়গা থেকে যখন এটা হয়ে গেল, এইবার মোস্ট অফ দ্য, এটা লিখে মার্ক করো, মোস্ট অফ দ্য ক্যান্সার আর ট্রিটেড বাই দ্য কম্বিনেশন অফ সার্জারি, ঠিক আছে, দেখো মোস্ট অফ দ্য কম্বিনেশন অফ সার্জারি, রেডিওথেরাপি অ্যান্ড কেমোথেরাপি, এত কিছু করে ট্রিটমেন্ট করা হয়, অ্যাটলিস্ট পেশেন্টটা যেন বেঁচে যায়, ঠিক আছে। দেখো দ্য পেশেন্ট হু গিভ substances called biological modifiers such as alpha interferon which activates their immune system and help in destroying টিউমার, তুমি এখানে শুধু আলফা ইন্টারফারেন্সের নামটা একটু জেনে রাখো, আর কিছু জানতে হবে না, ঠিক আছে, এটা আলফা ইন্টারফারেন্সের নামটা একটু জেনে রাখো, তাহলেই যথেষ্ট। এবার তোমাকে এখানে ড্রাগ, এখানে আছে ড্রাগ অ্যান্ড অ্যালকোহল, আমি তোমাকে রিকোয়েস্ট করব যতটুকু আমি বলছি প্লিজ ততটুকু পড়বে। কি কি পড়বে, দেখো ওফিড পড়বে, ক্যানাবিনয়েডস পড়বে, কোকাইন, এই তিনটেই আমরা আছে আমাদের সিলেবাসে, এই তিনটেই পড়বে, এটা মনে রেখে দিও। ওফিড কোথা থেকে আসে, ওফিড আসে পপি ট্রি থেকে, এই জিনিসটা প্লিজ একটু মনে রেখে দিও। ওফিড কি করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকেও ডিস্ট্রয় করে, প্লাস গ্যাস্ট্রো জিআই ট্র্যাক্টকেও ডিস্ট্রয় করে, এটা কিন্তু তোমাকে একটু পড়তে হবে। ওফিড কি করে বানানো হয়, কমনলি কল্ড অ্যাজ, মানে যেটা হিরোইন, ঠিক আছে, কমনলি কল্ড অ্যাজ স্ম্যাক, কোথা থেকে পাওয়া যায়, কেমিক্যালি ইট ইজ আ ডাইঅ্যাসিটাইল মরফিন, এটা তোমাকে কিন্তু জানতে হবে, ঠিক আছে, ইট ইজ আ হোয়াইট কালার, কালারলেস, বিটার ক্রিস্টালাইন কম্পাউন্ড, এইটুকু একটু জেনে রাখো, ঠিক আছে, এইটুকু জানলেই যথেষ্ট। আর কোথা থেকে পাওয়া যায়, পপি ট্রি থেকে, ঠিক আছে, পপি
ট্রি থেকে, ঠিক আছে, পপি ট্রি থেকে। আর তোমার বডিতে কি কাজ করে, তুমি কিভাবে নাও, সেটা হচ্ছে স্নটিং অর ইনজেকশন। হিরোইন ইজ আ ডিপ্রেশন, ভেরি ইম্পর্টেন্ট, এটা কোশ্চেন আসে। হিরোইন কি, হিরোইন ইজ আ ডিপ্রেশন, স্লো ডাউন বডি ফাংশন, এইটুকু জানলেই হবে। নেক্সট চলে আসো ক্যানাবিনয়েডস। ক্যানাবিনয়েডস থেকে কি পড়বে, ক্যানাবিনয়েডস থেকে পড়বে ক্যানাবিনয়েড কোথা থেকে পাওয়া যায়, ইনফ্লোরেসেন্স, ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইনফ্লোরেসেন্স অফ ক্যানাবিনিস স্যাটাইভা, এটুকু একটু পড়ো। দ্য ফ্লাওয়ার টপস অফ লিভস রেজিন অফ ক্যানাবিনিস প্ল্যান্ট, এটা একটু জানে রাখো। তাহলে কি কি হয়, কি কি প্রডিউস হবে, ম্যারিজুয়ানা, হারেশ, চারাস আর গাঞ্জা, এই তিনটে জিনিস, এই চারটে জিনিস কিন্তু খুব ভালোভাবেই এটা আসে। তো ক্যানাবিনয়েডস থেকে তোমার কি কি রোগ হতে পারে বা কোনটায় গিয়ে এফেক্ট করে, কার্ডিওভাস্কুলার সিস্টেম হতে পারে এই ক্যানাবিনয়েডস খেলে, ঠিক আছে। নেক্সট যেটা জানতে হবে, কোকাইন, অ্যালকাইন বা কোকাইন, এটা কোথায়, মেইনলি সাউথ আমেরিকাতে এইটা পাওয়া যায়, নেটিভ টু সাউথ আমেরিকা। এথরক্সিলাম কোকা, এটা দেখতে পাওয়া যায় বা ওখান থেকে এদেরকে পাওয়া যায়। এর কাজ কি দেখো, ইট ইন্টারফিয়ারেস উইথ দ্য ট্রান্সপোর্ট অর রিলিজ অফ ডোপামিন, দ্য নিউরো ট্রান্সমিটার। কি রিলিজ করবে, ডোপামিন রিলিজ করে, ঠিক আছে। এইটা কিন্তু যত বেশি ডোপামিন রিলিজ করবে আমাদের বডিতে, তত একটা প্লেজেন্ট মুড একটা দেয় ডোপামিনের জন্য। কোকাইন কমনলি কোল্ড অ্যাজ কক বা স্ম্যাক, এটা কি করে, ভেরি ইম্পর্টেন্ট, ইউফরবিয়া করে দেয়, ঠিক আছে, প্রডিউস আ সেন্স অফ ইউফরবিয়া, ঠিক আছে, ইনক্রিজ এনার্জি। দেখবে যারা একটু বেশি এই যে কোকাইন নিচ্ছে বা কোকাইন ইনটেক করে, তারা কিন্তু বেশি একটু এনার্জেটিক, বাট এটা কিন্তু এক্সেসিভ নেওয়া খুব বাজে। এক্সেসিভ ডোজেস অফ কোকাইন কজেস হ্যালোসিনেশন, ঠিক আছে, এক্সেসিভ ডোজেস অফ কোকাইন কজেস হ্যালোসিনেশন। তো বুঝতেই পারছো হ্যালোসিনেশন কী জিনিস। আদার ওয়েল নোন প্ল্যান্ট কী কী এই হ্যালোসিনেশন করে, তোমরা খুব ভালো করে জানো, ধাতুরা বা ধুত্রা ফুল, এই ধুত্রা ফুল থেকে হয়। অ্যালাট্রোপা বেলাডোনা, এটা থেকেও কিন্তু হয়। এইটা এখন কোকাইন কেন, এই দেখো বেশি এনার্জেটিক বলেই কারা বেশি করে নিচ্ছে, স্পোর্টস পার্সনরা, ঠিক আছে, এইটুকু প্লিজ একটু পড়ে যেও, স্পোর্টস পার্সনরা এটা বেশি করে কিন্তু নিচ্ছে, ঠিক আছে, বেশি করে নিচ্ছে। আর তোমাদের এখান থেকে সেই রকম কিছু পড়তে হবে না, যতটুকু পড়ালাম ঠিক ততটুকু পড়ো, যথেষ্ট, ঠিক আছে। চলো, ঠিক আছে, এই অবধি তোমাদের হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের সেকেন্ড পার্টটা আমি কমপ্লিট করলাম। তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে ভিডিওটা শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও। কেমন লাগলো কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানিও, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ।